হ্যালো স্টুডেন্টস, আমি হলাম লোপামুদ্রা এবং আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। আমি এখানে তোমাদেরকে ক্লাস 9, 10, 11, 12-এর বায়োলজির সিলেবাসটা কমপ্লিট করাবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং এনসিইআরটির একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে কমপ্লিট যে কনসেপশন আছে বায়োলজি সেটা দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করো। আমি এর আগের যে ক্লাসগুলো আমি নিয়েছি সেখানে আমি হিউম্যান রিপ্রোডাকশনের অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো টপিক করিয়ে দিয়েছি। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পারমাটোজেনেসিস, উজেনেসিস এবং মেনস্ট্রুয়াল সাইকেলেরও ক্লাস হয়ে গেছে। আজকে আমরা ফার্টিলাইজেশন পড়ব। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং সাবস্ক্রিপশন করো। আজকে আমরা পড়ব ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনকে বাংলায় বলা হয় নিষেক পদ্ধতি। তো কিভাবে পরপর যে স্টেজগুলো হচ্ছে ফার্টিলাইজেশনের সেগুলো আমরা পড়বো, জানবো, নামগুলো শুনবো, ঠিক আছে? তো ফার্স্ট যেটা হচ্ছে ফার্টিলাইজেশন কাকে বলে, যেখানে কি হবে নিউক্লিয়াস, দ্যাট মিনস শুক্রাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে এবং ডিম্বাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে যখন তাদের মিলন হবে অর্থাৎ পরস্পর তারা জোড়া লেগে যাবে তখন সেই প্রসেসটাকে আমরা বলবো ফার্টিলাইজেশন বা নিষেক। এটাকে আরেকটা কি বলে, সিনগ্যামি। আমরা সিনগ্যামি পড়ার সময়ও কিন্তু এই জিনিসটা পড়েছিলাম, ঠিক আছে? তাহলে ফার্টিলাইজেশন প্রসেস হিউম্যানে কাদের মধ্যে ঘটে? ফিমেল হিউম্যানে ঘটে। ফার্টিলাইজেশন ঘটবে ফিমেল বডিতে, ঠিক আছে? হিউম্যানের ক্ষেত্রে কি হবে? ফিমেল বডিতে ঘটবে, এটা তোমরা জানো। আচ্ছা, ফিমেল বডির কোথায় হবে, কোথায় এই ফার্টিলাইজেশন প্রসেসটা ঘটবে? সেটা অ্যাম্পুলা। অ্যাম্পুলা কি? অ্যাম্পুলা ফেলোপিয়ান টিউব। যখন আমি তোমাদেরকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়িয়েছিলাম সেখানে আমি ফেলোপিয়ান টিউবের চারটা যে অংশ আছে তাদের নামগুলো বলেছিলাম। সেই চারটা পার্টের মধ্যে একটা পার্ট অ্যাম্পুলা। তাহলে অ্যাম্পুলাটা কোথায়? দিস ইজ দ্য অ্যাম্পুলার রিজিয়ন। এই অ্যাম্পুলার ঊর্ধ্বাংশে তোমাদেরকে বলতে হবে। এই গোটাটাই কিন্তু অ্যাম্পুলা, এই গোটাটাই অ্যাম্পুলা। অ্যাম্পুলার ঊর্ধ্বাংশ পার্টে কি ঘটবে? এই ফার্টিলাইজেশন প্রসেসটা ঘটবে। মনে রাখবা, অ্যাম্পুলার ঊর্ধ্বাংশে বলতে পারো, ঠিক আছে? অ্যাম্পুলার আপার পার্টে এটা অ্যাম্পুলা। ফেলোপিয়ান টিউবের এর একটা পার্ট যার নাম অ্যাম্পুলা। অ্যাম্পুলার ঊর্ধ্বাংশে ফার্টিলাইজেশন প্রসেসটা ঘটবে। এইবার আমরা যে তোমাদেরকে আগে যখন আমি তোমাদের মেনস্ট্রুয়াল সাইকেল পড়িয়েছিলাম সেখানে আমরা দেখব যে কি করে এটা ওভারি, এটা ওভারি, ওকে? দিস ইজ ইউটেরাস, ওকে? দিস ইজ ভ্যাজাইনা, এগুলো আমাদের সব জানা, তবু আরেকবার একটু রিকল করে দিচ্ছি। সেটা কি, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কি ওভিউলেশন হয়। মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ওভিউলেশন হয়। ওভিউলেশন প্রসেসে কি হয়? ওভিউলেশন প্রসেসে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল হয়, সেকেন্ডারি ফলিকল থেকে টার্শিয়ারি ফলিকল হয়, টার্শিয়ারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল হয়। অর্থাৎ এই ওভারির মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল আমরা আরেকটা কি বলেছিলাম, পার মান্থ যে কোনো একটা ওভারি থেকে একটাই পরিণত ডিম্বথলি হবে, দ্যাট মিনস গ্রাফিয়ান ফলিকল রূপান্তর। অনেকগুলো ফলিকলস থাকে কিন্তু এই ওভারিতে, প্রায় 60 থেকে 80 হাজার, এই ওভারিতেও 60 থেকে 80 হাজার ফলিকলস থাকে। তাদের মধ্যে কেবলমাত্র একটি ফলিকলসই গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হবে এবং গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইট, তোমরা হয়তো বইয়ে পাবে যে ওভাম, বাট ওটাকে আমরা ওভাম বলবো না এখনই, কারণ আমরা উজেনেসিস প্রসেসে পড়েছিলাম যদি কিনা শুক্রাণুর
ইউটেরাসে বা ফিমেল বডিতে প্রবেশ ঘটে এবং শুক্রাণু যদি ওভামকে মানে ওভামের ভেতরে প্রবেশ করে তখনই কিন্তু আমাদের হচ্ছে সেকেন্ড মিওসিস যে ডিভিশন আছে কমপ্লিট হবে। তা আজকে আমরা যখন শুক্রাণু দেহের ভেতরে প্রবেশ ঘটবে এবং সেকেন্ডারি উসাইটের সামনে আসবে তখনই যে সেকেন্ড মিওসিস ডিভিশন হবে সেটা সম্পর্কেই কিন্তু আজকে আমরা পড়বো, ঠিক আছে? তাহলে ওই জিনিসটা মনে রাখবা যে গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইটি হচ্ছে বেরিয়ে আসে। ওকে, তাহলে ওভারির মধ্যে কি হয়? ওভারির মধ্যে আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, আজকে আমি লিখছি না। প্রাইমারি ফলিকল, 60 থেকে 80,000 ফলিকল থাকে। 60 থেকে 80,000 ফলিকলের মধ্যে কেবলমাত্র একটি ফলিকলই ম্যাচিওর্ড হবে, দ্যাট মিন্স গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হবে। প্রসেসটা আগের দিন বলে দেওয়া আছে, আগের ভিডিওগুলো দেখে নিবে। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দেব। আচ্ছা, কি বললাম যে প্রাইমারি যে আছে, যে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল থেকে টার্সিয়ারি ফলিকল, দেন হচ্ছে গ্রাফিয়ান ফলিকল আসে। তো গ্রাফিয়ান ফলিকল কি হয়? এই ওভারির এরকম পেরিফেরি রিজিয়ন্সের মধ্যে থাকে। এবং গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি থাকে? আবার বলছি, গ্রাফিয়ানের ফলিকলের মধ্যে থাকে হচ্ছে সেকেন্ডারি উসাইট। গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকে হচ্ছে সেকেন্ডারি উসাইট। আমি এটা লিখলাম, হ্যাঁ, সেকেন্ডারি উসাইট। This is Graafian follicle. ওকে, গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলটা কি হয়? রাপচার্ড হয়। কখন হয়? ওভিউলেশন ডেজের দিন। ওভিউলেশন ডে আমি কিভাবে বের করতে বলেছিলাম? আমরা পিছন দিক থেকে, উল্টো দিক থেকে 14 দিন বাদ দিব, তাহলে ওভিউলেশন ডেজ আমার পেয়ে যাব, ঠিক আছে? উল্টো দিক থেকে 14 দিন। প্রথম তোমরা বইয়ে হয়তো পাবা, প্রথম থেকে আমরা পড়েছিলাম যখন ম্যানোস্টুয়াল ডেজ, আমরা দেখো, মনে করে দেখো, আগের দিন আমি বলেছিলাম যে ম্যানোস্টুয়াল ডেজ, তারপরে ফলিকিউলার ডেজ, এগুলো এক একজন মহিলাদের ক্ষেত্রে এক এক রকম ডেজ থাকে। তো সেজন্য আমরা ওভিউলেশন ডেজটা উল্টো দিক থেকে কাউন্ট করব, তাহলে আমরা এক্স্যাক্ট ওভিউলেশন ডেজটা পেয়ে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো ওভিউলেশন ডেজ কি? থিওরিটিক্যাল অনুযায়ী যদি পড়ি, যে ম্যানোস্টুয়াল যে সাইকেল আছে তার 14 থেকে 18 ডেজের মধ্যে হচ্ছে ওভিউলেশন ডেজ হবে। তো আমি ধরে নিলাম 14 ডেজে হচ্ছে ওভিউলেশন হবে। ওভিউলেশন মানে কি? গ্রাফিয়ান ফলিকল রাপচার্ড হয়ে যাবে, অর্থাৎ ফেটে যাবে। ফেটে গিয়ে কি হবে? এই যে আমাদের যে সেকেন্ডারি উসাইট আছে, সেই সেকেন্ডারি উসাইট কি করবে? এই যে আমাদের এখানে ফেলোপিয়ান টিউব, যেটা ওভারির সব থেকে কাছের যে পার্টটা ফেলোপিয়ান টিউবের, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ফিমব্রি। ফিমব্রি কি হচ্ছে? একটা ফিঙ্গার লাইক প্রজেকশন। এটা হচ্ছে ওভারি আছে, ও হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন। ও এরকম করে আস্তে আস্তে ওর মাথার মধ্যে হাত বোলাতে থাকবে। যেই কি না সেকেন্ডারি উসাইট আসবে, সে এরকম করে জাস্ট সেকেন্ডারি উসাইটটাকে ওভারির মধ্যে থেকে ও নিয়ে নেবে, ঠিক আছে? এরপরে আমি তোমাকে কি বলেছিলাম, এই কথাটাও আমার বারবার বলা আছে, যে ফিমব্রি থেকে এই সেকেন্ডারি উসাইটটা কি করে এই অ্যাম্পুলার ঊর্ধ্বাংশে এসে পৌঁছাবে, আমার এই জায়গাটায় আসতে হবে। তাহলে কি করে সেটা পৌঁছাবে? আগেও বলেছিলাম যে ফেলোপিয়ান টিউবের যে ভেতরের যে কোষগুলো আছে, সেই কোষগুলো কি? সেই কোষগুলো হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম কোষ, অর্থাৎ সিলিয়াযুক্ত কোষ আছে। তো আমি আরেকবার বলে দিলাম যে তোমাদেরকে কি বলেছিলাম, যে শুক্রাণুর কিন্তু চলন ক্ষমতা আছে, কিন্তু সেকেন্ডারি উসাইট বা ওভামের কিন্তু চলন ক্ষমতা নেই। তাহলে কি করে সেকেন্ডারি উসাইটটা ফেলোপিয়ান টিউবের এই ফিমব্রি ইনফান্ডিবুলাম ক্রস করে অ্যাম্পুলার রিজিয়নে পৌঁছাবে? কি করে? কারণটা হচ্ছে যে এই যে ফেলোপিয়ান টিউবের ভেতরের যে কোষগুলো আছে, সেই কোষগুলো হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। তা আমি এই জায়গাটার মধ্যে করে দিচ্ছি, ওকে? আচ্ছা, কি কোষ দ্বারা গঠিত? সিলিয়েটেড এপিথেলিয়াম কোষ। সিলিয়েটেড এপিথেলিয়াম
এপিথেলিয়াম সেল। তো সিলিয়েটেড এপিথেলিয়াম সেল কি করে, যখনই হচ্ছে ফিমব্রি এই সেকেন্ডারি উসাইটটাকে, এই যে এটা আমি বলছিলাম ওভারি, ফিমব্রি হচ্ছে এরকম করছে, মাথায় হাত বোলাচ্ছে, যেই কিনা ও সেকেন্ডারি উসাইটকে এইভাবে মানে ধরে ফেলবে, সঙ্গে সঙ্গে কি হবে, এর ভেতরে যে সিলিয়েটেড এপিথেলিয়াম সেলগুলো আছে সেগুলো কি করবে, এরকম এরকম মুভ করবে, এরকম এরকম মুভ করবে, জাস্ট এরকম এরকম মুভ করে। তো এরকম এরকম যখন মুভ করবে তাহলে কি হবে, সেকেন্ডারি যে উসাইটটা আছে সেটা ফিমব্রি ইনফান্ডিবুলাম হয়ে অ্যাম্পুলার মধ্যে চলে আসবে, ঠিক আছে। সেটা ওভিউলেশন ঠিক যেদিন থেকে শুরু হবে সেখান থেকে এসে ও এখানে থাকবে। তাহলে আমি এই জায়গাটাকে এবার নীল করে দিই, এই জায়গাটাকে আমি লাল করে দিই, আমার এখানে চলে আসলো। কখন হবে, ম্যানোস্ট্রুয়াল সাইকেলের থিওরিটিক্যালি অনুযায়ী 14 থেকে 18 দিনের মধ্যে সেই ওভিউলেশন যখন স্টেজ হবে তখন এই সেকেন্ডারি উসাই এসে এইখানের মধ্যে ও অবস্থান করবে, এটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। ওকে, লালটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি উসাইট। ওকে, এইবার তুমি জানো সেকেন্ডারি উসাইডের লাইফ স্প্যান কত। সেকেন্ডারি উসাইডের লাইফ স্প্যান হচ্ছে মাত্র 24 আওয়ার্স, অর্থাৎ একদিন, 24 আওয়ার্স ওর লাইফ স্প্যান। এই 24 আওয়ার্সের মধ্যে যদি কি না সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে কি হবে, হিউম্যান বডির মধ্যে ফিমেল বডিতে কি হবে, শুক্রাণুর প্রবেশ ঘটবে। তার মানে কি মনে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, আগেই বললাম যে ওভিউলেশন যেদিন হবে সেই দিনই হচ্ছে মানে আমাদেরকে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে তা না। তোমার হচ্ছে 2 দিন আগেও যদি এরকম হয় যে ইউটেরাসের মধ্যে শুক্রাণু থাকে তাহলেও কিন্তু শুক্রাণুর একে ফার্টিলাইজ করার ক্ষমতা আছে, কারণ হিউম্যান বডিতে মানে মেয়েদের বডিতে শুক্রাণুর লাইফ স্প্যান হচ্ছে 72 আওয়ার্স, বাট 72 আওয়ার্স ও বেঁচে থাকলেও ওর কার্যক্ষমতা কিন্তু মানে কার্যত হচ্ছে তোমার 14 থেকে 16 ঘন্টার মতো থাকে, ঠিক আছে, কার্যক্ষমতাটা 14 থেকে 16 ঘন্টা থাকে। তো এবার কি আমরা পড়ব যে হিউম্যান বডির মধ্যে কি হবে, ফিমেল বডির মধ্যে কি হবে, শুক্রাণুর প্রবেশ ঘটবে। তাহলে আমি ধরে নিলাম সেক্সুয়াল ইন্টারকোর্স হলো বা কপুলেশন বলে ওটাকে, কপুলেশন হলো, কপুলেশন, ঠিক আছে, কপুলেশন হলো, কপুলেশন হওয়ার ফলে কি হলো, এর ভেতরের মধ্যে হচ্ছে শুক্রাণুর প্রবেশ ঘটলো। তাহলে আমি এখানে শুক্রাণুর প্রবেশ ঘটবে, ওকে, শুক্রাণুর প্রবেশ ঘটলো, অনেক শুক্রাণুর প্রবেশ ঘটছে। ওকে, কি বললাম যে শুক্রাণুর প্রবেশ ঘটছে ভ্যাজাইনার মধ্যে হচ্ছে, আমরা এখানটা দেখছি যে কপুলেশন হলো বা সেক্সুয়াল ইন্টারকোর্স, শুক্রাণুর প্রবেশ ঘটছে। তাহলে এখানে সবার ফার্স্টে মনে রাখতে হবে যে কতটা পরিমাণ শুক্রাণুর দেহের ভেতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে, মনে রাখবে মানে 20 মিলিয়ন স্পার্ম, 20 মিলিয়ন স্পার্ম এর ওপর 20 মিলিয়ন স্পার্মের ওপর মানে 20 মিলিয়ন স্পার্মের থেকে বেশি হচ্ছে স্পার্ম ফিমেল বডিতে হচ্ছে প্রবেশ করতে হবে, তাহলেই কিন্তু সেই স্পার্মের ফার্টিলাইজেশন বা ফার্টিলাইজেশন প্রসেসটা হচ্ছে কি হবে, কার্যকর হবে। 20 মিলিয়ন স্পার্মের নিচে যদি হচ্ছে স্পার্ম প্রবেশ করে তাহলে কিন্তু ফার্টিলাইজেশন প্রসেস ঘটবে না। মনে রাখবে 20 মিলিয়ন স্পার্মের ওপরে হচ্ছে সবসময় হচ্ছে শুক্রাণুর হচ্ছে মেয়েদের দেহের ভেতরে প্রবেশ করতে হবে, 20 মিলিয়ন স্পার্মের ওপর। তো কপুলেশনের ক্ষেত্রে কি হয়, আমরা ধরে নিলাম হচ্ছে কি যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম পার কপুলেশন ফিমেল বডিতে এন্টার করলো।
ওকে, এটা মনে রাখবে। 200 to 300 মিলিয়ন স্পার্ম পার কপুলেশন হচ্ছে ফিমেল বডিতে প্রবেশ করলো, এটা আমরা ধরে নিলাম। কিন্তু 20 মিলিয়নের ওপরে হতেই হবে, 20 মিলিয়নের নিচে যদি হয় তাহলে কিন্তু ফার্টিলাইজেশন প্রসেস হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে 20 থেকে 200 থেকে 300 মিলিয়ন, তাহলে ভাবো যে কত শুক্রাণু মেয়েদের শরীরের ভেতরে প্রবেশ করছে। কিন্তু তাদের মধ্যে এই 200 থেকে 300 স্পার্মের মধ্যে শুধু একটা মাত্র স্পার্মের হচ্ছে যে কি বলবো, একটা মাত্র স্পার্ম লাকি হবে যে সেকেন্ডারি উসাইটকে হচ্ছে ফার্টিলাইজড করতে পারবে, ঠিক আছে? তো এখানে আরেক কতগুলো জিনিস মনে রাখতে হবে যে এই যে এত স্পার্ম দেহের ভেতরে প্রবেশ করছে, তো সবাই কি তাহলে সাকসেসফুল হবে? তো বললাম যে না, শুধুমাত্র একজন হবে। তো বাকি স্পার্মগুলো কিভাবে ডিজেনারেট হচ্ছে সেই জায়গাটাকেও আমাকে পড়তে হবে। সবার ফার্স্ট তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে ভ্যাজাইনাল যে পিএইচ আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাসিডিক। এই ওয়ার্ডিংগুলো মনে রাখবে যে ভ্যাজাইনাল যে পিএইচ আছে সেটা হচ্ছে অ্যাসিডিক, যার ফলে কি হয়, প্রচুর হচ্ছে শুক্রাণু হচ্ছে ডিজেনারেট হয়ে যায়, ঠিক আছে? তো ভ্যাজাইনাল যে পিএইচ আছে সেটা হচ্ছে অ্যাসিডিক, যার ফলে প্রচুর পরিমাণে হচ্ছে শুক্রাণু হচ্ছে মরে যায়। 2 নাম্বার পয়েন্ট কি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে একটা মনে রাখবে যে ফিমেল বডি শুক্রাণুকে সবসময় ফরেন বডি মনে করে, ঠিক আছে? ফিমেল যে বডি আছে অর্থাৎ ভ্যাজাইনা আছে, সে হচ্ছে সবসময় শুক্রাণুকে হচ্ছে মনে করবে যে এটা হচ্ছে একটা ফরেন পার্টিকেল। তো ফরেন পার্টিকেলকে যখনই কোনো ফরেন পার্টিকেল দেহের ভেতরে প্রবেশ করে তখনই কি হয়, দেহ কি করে, কোনো কোষ কি করে তোমরা জানো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তাদেরকে মেরে ফেলে। তো এখানেও তাই হবে। এখানে কি হবে, যখনই হচ্ছে ভ্যাজাইনার মধ্য দিয়ে হচ্ছে এই শুক্রাণুগুলো যাবে, সঙ্গে সঙ্গে কি হবে, ভ্যাজাইনাল পিএইচ অ্যাসিডিক, তো অনেক শুক্রাণু মারা যাচ্ছে। 2 নাম্বার পদ্ধতি কি হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অনেক শুক্রাণু মানে ভ্যাজাইনা কি করবে, অনেক শুক্রাণুকে হচ্ছে মেরে ফেলবে। তাহলে হচ্ছে কি বললাম, একটা হচ্ছে ভ্যাজাইনাল পিএইচ আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এই ভ্যাজাইনাল যে কোষগুলো আছে অনেক শুক্রাণুকে হচ্ছে মেরে ফেলবে। কারণ কি, ভ্যাজাইনার যে ভেতরে প্রবেশ করার সাথে সাথে ভ্যাজাইনা বলবে যে তুমি ফরেন পার্টিকেল ভাই, আমি তোমাকে মেরে ফেলবো। এর চেয়ে তাহলে অনেক হচ্ছে এখানে মরে গেল, সেই ভ্যাজাইনাল পার্টের মধ্যেই হচ্ছে অনেক শুক্রাণু মরে যাবে। এরপরে কি হবে, সেকেন্ড স্টেপ, এরপরে কি হবে তোমাদেরকে যেটা বললাম যে এরপরে হচ্ছে উপর দিকে উঠছে ভ্যাজাইনাল থেকে, এরপরে হচ্ছে ইউটেরাসের ভেতর দিকে উঠছে, ঠিক আছে? তাহলে এইটুকু জায়গা হয়ে গেল। এতটুকু জায়গার মধ্যে আমি আরেকবার রিকল করে দিই, ফার্টিলাইজেশন কোথায় হবে, ফেলোপিয়ান টিউবের ঊর্ধ্বাংশ মানে অ্যাম্পুলার ঊর্ধ্বাংশ, ফেলোপিয়ান টিউবেরই অংশ অ্যাম্পুলার ঊর্ধ্বাংশের মধ্যে হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস হবে। কখন হবে, ম্যানস্ট্রুয়াল সাইকেলের 14 থেকে 18 দিনের মধ্যে ওভিউলেশন হবে। ওভিউলেশনে কি হবে, গ্রাফিয়ান ফলিকলটা ফেটে যাবে এবং সেকেন্ডারি উসাইট হচ্ছে বেরিয়ে আসবে। সেকেন্ডারি উসাইটকে কে ক্যাপচার করবে, ফিমব্রি থেকে এই অ্যাম্পুলার মধ্যে যাওয়ার জন্য এর ভেতরের যে সেলটা আছে সেটা কি সেল, সিলিয়েটেড এপিথেলিয়াম সেল। সিলিয়েটেড এপিথেলিয়াম সেলের মধ্য দিয়ে সেকেন্ডারি উসাইট কোথায় আসবে, অ্যাম্পুলার ঊর্ধ্বাংশে এসে পৌঁছাবে। এর পরের পয়েন্ট কি, এর পরের পয়েন্ট হচ্ছে যে ফিমেল বডিতে শুক্রাণুর প্রবেশ। ফিমেল বডিতে শুক্রাণুর প্রবেশের জন্য ফার্টিলাইজেশন হওয়ার জন্য মিনিমাম কতটুকু হচ্ছে স্পার্ম লাগবে, 20 মিলিয়নের ওপরে স্পার্ম লাগবে। মিনিমাম স্পার্ম হচ্ছে 20 মিলিয়নের ওপরে লাগবে। এবার আমি ধরলাম পার কপুলেশন বা পার ইজেকশন কি হচ্ছে 200 to 300 মিলিয়ন স্পার্ম দেহের ভেতরে হচ্ছে প্রবেশ করছে। এই যে এত শুক্রাণু প্রবেশ করছে, তারা কি সবাই হচ্ছে ফার্টিলাইজ করার ক্ষমতা রাখে না, অনলি ওয়ান, যে লাকি মেম্বার যে হবে সেই হচ্ছে এই সেকেন্ডারি উসাইটকে ফার্টিলাইজ করতে পারবে। তো কিভাবে মারা যাবে সেই স্টেপগুলো আমাদের পড়তে হবে। তো একটা হচ্ছে ভ্যাজাইনাল পিএইচ, যার হচ্ছে অ্যাসিডিক আছে, সে ভ্যাজাইনাল পিএইচ অ্যাসিডিকের জন্য অনেক শুক্রাণু মারা যাবে। আরেকটা কি হবে যে ফিমেল বডি সবসময় শুক্রাণুকে ফরেন পার্টিকেল মানে, সেজন্য ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেও কি হবে, কিছু হচ্ছে শুক্রাণুকে ভ্যাজাইনাল কোষগুলো হচ্ছে মেরে ফেলবে।
এতটুকু ক্লিয়ার? এর পরের ধাপে আমি যাচ্ছি। এই ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে শুক্রাণুর কি হবে, ইউটেরাসের ভেতরে প্রবেশ করবে। এখানে আবার হচ্ছে শুক্রাণুর প্রবেশ করছে, এইখানে শুক্রাণুর প্রবেশ করছে। ওকে, শুক্রাণুর প্রবেশ করছে। আচ্ছা, তখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যখন হচ্ছে শুক্রাণু ভ্যাজাইনাল থেকে এই প্রসেসের ওপর দিয়ে তো এরকম যাবে, ঠিক আছে, ওপর দিয়ে এরকম করে উপর দিকে ওরা উঠতে থাকবে। আচ্ছা, তো যখন হচ্ছে এরকম যখন ইউটেরাসের ভেতরে আসবে তখন হচ্ছে ইউটেরাস এবং ভ্যাজাইনাল থেকে নানান ধরনের সিক্রেশন হবে, অনেক সিক্রেশন হবে। এই যে ভ্যাজাইনাল সিক্রেশন বা ইউটেরাস সিক্রেশন হয়, এই ইউটেরাস সিক্রেশন কি করে? এই ইউটেরাস সিক্রেশন করে হচ্ছে, তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি এখানটা একটু বলে দিই যে, আচ্ছা দাঁড়াও, ইউটেরাস সিক্রেশন এই ওয়ার্ডিং এটা জিনিসটা বলবো। ইউটেরাস সিক্রেশনের কাজ কি? আচ্ছা, তার আগে আমরা কি পড়ব? তার আগে আমরা এখানে একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কি যে শুক্রাণুটা দেখতে কেমন। এটারও আমি তোমাদেরকে একটা ক্লাস নিয়েছি, সেখানে আমি ডিটেলসে বলছি, এখন জাস্ট অল্প একটু বলছি যে শুক্রাণু কি পড়েছিলাম। শুক্রাণুর একটা হেড আছে, হেডের পরে কি আছে, নেক পোর্শন আছে, নেক পোর্শনের পরে হচ্ছে মিডল পার্ট আছে, মিডল পার্টের পরে হচ্ছে একটা সুন্দর লেজ আছে। ওকে, এরকম ছিল। নেক পোর্শনে কি ছিল, দুটো সেন্ট্রিয়াল ছিল, প্রক্সিমাল এবং ডিস্টাল। এবং তোমরা হচ্ছে কি জিনিস, আরেকটা জিনিস জানছিলা যে এর হচ্ছে মাথার মধ্যে অ্যাক্রোজোম থাকে, একটা টুপি থাকে, অ্যাক্রোজোম। একে হচ্ছে টুপি একটা বলেছিলাম, অ্যাক্রোজোম টুপি থাকে। অ্যাক্রোজোম টুপির নিচে হচ্ছে কি থাকবে, এর নিউক্লিয়াসটা থাকবে, এর নিউক্লিয়াসটা থাকবে। এখানে বডিতে কি থাকে, মাইটোকন্ড্রিয়াল শীট থাকে, এবং লেজের মধ্যে কি থাকে, অ্যাক্সোনিমাল শীট থাকে, ঠিক আছে। এবার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে এই টোটাল শুক্রাণুটার কি থাকবে, তোমরা জানো যে যে কোনো জিনিসের কোষের কি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে। এই পুরো সেলটা হচ্ছে কি একটা প্লাজমা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। ওকে, পুরো সেলটা হচ্ছে প্লাজমা মেমব্রেন দিয়ে হচ্ছে ঢাকা থাকে। এটা হচ্ছে কি স্পার্মের স্ট্রাকচার, স্পার্ম। আচ্ছা, এইবার দেখো যেটা পড়তে হবে সেটা কি, কেন আমি ইউটেরাস বা ভ্যাজাইনাল যে সিক্রেশনের সে কাজটা কি সেটা আমি এখানে বলছি। ভ্যাজাইনাল অ্যান্ড ইউটেরাস সিক্রেশন, ঠিক আছে। যখন হচ্ছে ভ্যাজাইনা এবং ইউটেরাসের মধ্য দিয়ে স্পার্মগুলো ওপরে উঠতে থাকবে, তখন কি হবে, এদের মধ্যে থেকে এই ভ্যাজাইনাল আর ইউটেরাস থেকে কিছু সিক্রেশন হবে। কেন সিক্রেশন হবে? কারণ হচ্ছে গিয়ে যে যে এই যে আমার স্পার্মের উপরে যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনটাকে কি করতে হবে, রিমুভ করার জন্য এই ভ্যাজাইনাল এবং ইউটেরাস সিক্রেশন হবে। প্লাজমা মেমব্রেনকে রিমুভ করার জন্য, ঠিক আছে, এই প্লাজমা মেমব্রেনকে রিমুভ করার জন্য হচ্ছে দেয়। তো প্লাজমা মেমব্রেনে হচ্ছে কি হচ্ছে যে ওরা বেসিক্যালি কি করবে, যে ভ্যাজাইনাল আর ইউটেরাস সিক্রেশন যেটা আছে সেটা হচ্ছে রিমুভ করবে। কাকে রিমুভ করবে? প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, protein and carbohydrates from প্লাজমা মেমব্রেনের বাংলা কি, কোষ পর্দা। ওকে, প্লাজমা মেমব্রেন অফ স্পার্ম। তাহলে কি বললাম, ভ্যাজাইনাল আর ইউটেরাসের যে সিক্রেশন আছে সেটা প্রোটিন, এই প্লাজমা মেমব্রেনে স্পার্মের যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে কি করবে, রিমুভ করতে সাহায্য করবে। কারণ কি, প্লাজমা মেমব্রেনটা যদি ধীরে 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 অকেজো হয়ে যায়, যার ফলে কি হবে, আমরা জানি স্পার্মের যে হেড পোর্শন আছে অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোম যে আছে, এই অ্যাক্রোজোম থেকে, অ্যাক্রোজোমের ভেতরে কি থাকে, কিছু উৎসেচক থাকে, হায়ালুরোনিডেজ।
তোমাদেরকে পড়িয়েছিলাম না, যেগুলোকে আমরা স্পার্ম লাইসিন বলতাম। এই উৎসেচকগুলো কাজ কি সেটা আমরা আরেকটু পরে পড়ছি, কিন্তু এটা জানতে হবে। তো আমাকে তো এই জায়গাটা, এই অ্যাক্রোজোমটাকে ন্যাকেড রাখতে হবে, ঠিক আছে? তাহলে সে অ্যাক্রোজোমটা বাস্ট হয়ে আমার উৎসেচকটা বের হবে। তো তার ফলে কী হবে, যে উপরের যে পর্দাটা আছে সেটাকে আমি আস্তে 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 করে রিমুভ করে দেবো। তো কিভাবে রিমুভ হবে, এই ইউটেরাস এবং হচ্ছে ভ্যাজাইনাল যে সিক্রেশন আছে তারা কি করবে, এই প্লাজমা মেমব্রেনটাকে যে আছে সেটাকে হচ্ছে রিমুভ করবে। এই প্রসেসটার নাম কি, এই প্রসেসটার নাম কি, দিস প্রসেস is called capacitation process। এটা মনে রাখবে, দিস প্রসেস ইজ কল্ড ক্যাপাসিটেশন প্রসেস। তো ক্যাপাসিটেশন প্রসেস কি, যে স্পার্ম যখন ইউটেরাসের মধ্য দিয়ে যাবে তখন হচ্ছে কি, স্পার্মের যে প্লাজমা মেমব্রেন আছে সেই প্লাজমা মেমব্রেনকে ইউটেরাস এবং ভ্যাজাইনাল সিক্রেশন কি করবে, রিমুভ করে দিবে। এই প্রসেসটাকে বলা হয় ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন প্রসেস যদি না ঘটে তাহলে স্পার্মের ক্ষমতা নেই যে ও হচ্ছে সেকেন্ডারি উসাইটকে তোমার হচ্ছে ফার্টিলাইজ করতে, মানে ক্ষমতাই নেই ও যে সেকেন্ডারি উসাইটকে ফার্টিলাইজ করবে, ঠিক আছে? মনে রাখবে ক্যাপাসিটেশন প্রসেস ঘটতেই হবে, না হলে কিন্তু স্পার্মের ক্ষমতা থাকবে না। তো প্রথম যখন টেস্ট টিউব বেবি ফার্স্ট কাজ শুরু হচ্ছিল তখন বিজ্ঞানীরা কিন্তু জানতোই না ক্যাপাসিটেশন প্রসেসের কথা। তো ওরা কি করতো, যে হিউম্যান সিমেন্টটা নিত এবং হচ্ছে সেকেন্ডারি উসাইট নিয়ে ল্যাবের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে ফার্টিলাইজেশন করানোর চেষ্টা করতো, কিন্তু ওরা হচ্ছে তখন জানতো না যে ক্যাপাসিটেশন প্রসেসটা কি। তারপরে যখন ক্যাপাসিটেশন প্রসেসটা আবিষ্কার হলো তারপরেই কিন্তু টেস্ট টিউব বেবির যে কার্যপদ্ধতি সেটা হচ্ছে সাকসেসফুল হয়েছিল। তার আগ পর্যন্ত কিন্তু হয়নি, কারণ ক্যাপাসিটেশন প্রসেসটা বিজ্ঞানীদের জানা ছিল না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি পড়বো, ক্যাপাসিটেশনের পরে ক্যাপাসিটেশন হয়ে গেল। ক্যাপাসিটেশন কি করলো, যে প্লাজমা মেমব্রেন যেটা আছে প্লাজমা মেমব্রেনটাকে আস্তে আস্তে রিমুভ করে দিল। তাহলে আমি আস্তে আস্তে রিমুভ করে দিই। আচ্ছা, আস্তে আস্তে রিমুভ করে দিলাম। এরপরে হচ্ছে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রোজোম বিক্রিয়া বা অ্যাক্রোজোম হচ্ছে রিয়াকশন। সেটা কি, তা আমি আগেই বললাম কি ছিল, এর মধ্যে হচ্ছে মাথায় অ্যাক্রোজোম ছিল, স্পার্মের মাথায় অ্যাক্রোজোম টুপি ছিল, ঠিক আছে? তা এর পরের যেটা আছে সেটা হচ্ছে আমি কি বললাম, অ্যাক্রোজোম বিক্রিয়া বা অ্যাক্রোজোম রিয়াকশন সম্পর্কে পড়ব। তো অ্যাক্রোজোম রিয়াকশনটা কি সেটা আগে পড়ব। আচ্ছা, এরপরে কি হচ্ছে, যে এই যে তোমার শুক্রাণুগুলো যে ইউটেরাসের মধ্য দিয়ে যাচ্ছে, যেতে 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 এখানে থাকবে, কিছু এদিকে যাবে কিছু ওদিকে যাবে। এখানে তো আর এরকম না যে বোর্ড লাগানো থাকবে যে সবাই এইদিকে যাও, দিস টাইম এই ওভারির থেকে হচ্ছে। আমি আবারও বলেছিলাম প্রত্যেক মাসে যে কোনো একটা ওভারি থেকে হচ্ছে ওভিউলেশন হবে, তো অল্টারনেটিভলি হবে। তো এই মাসে যদি জুন মাসে যদি এই ওভারির থেকে হয় তাহলে জুলাই এখান থেকে হবে, আগস্টে এখান থেকে হলে সেপ্টেম্বরে ওখান থেকে হবে। তা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এদিক থেকে করেছি। তো এখানে তো কোনো সাইনবোর্ড নেই যে ও সব শুক্রাণুগুলো এইদিকেই যাবে, তো কিছু শুক্রাণু এইদিকেও চলে যাবে, ঠিক আছে? আর কিছু শুক্রাণু হচ্ছে এইখানে চলে আসবে, ওকে? আচ্ছা, তাহলে হচ্ছে দেখি এবার কি হচ্ছে। এইবার হচ্ছে জিনিসটা খুব আরও ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে হচ্ছে কি, তাহলে এই জায়গাটা হয়ে গেল, আমি এই জায়গাটা মুছবো, মুছে আমাকে হচ্ছে সেকেন্ডারি উসাইটের স্ট্রাকচারটা হচ্ছে আরেকবার দেখাতে হবে। সেজন্য হচ্ছে কিন্তু আমার এটা একটু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি মুছে নিলাম। তাহলে এখন আমরা কি পড়ব, এখন আমরা পড়ব হচ্ছে অ্যাক্রোজোম রিয়াকশন। তো অ্যাক্রোজোম রিয়াকশন যাওয়ার আগে আমি সেকেন্ডারি উসাইটসের লেয়ারগুলো সম্পর্কে একটু বলে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে কি বললাম, এখানে যে এই যে সেকেন্ডারি উসাইট আছে সেখানটা আমি এখানে করার চেষ্টা করছি। এই সেকেন্ডারি উসাইট, তার মধ্যে কি আছে, একটা নিউক্লিয়াস আছে,
ঠিক আছে। সেকেন্ডারি উসাইটে সাইটোপ্লাজমের যে মেমব্রেন আছে সেই মেমব্রেনটাকে আমরা কি বলবো, ভাইটেলাইন মেমব্রেন। তাহলে এই মেমব্রেনটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ভাইটেলাইন মেমব্রেন। ওকে, ভাইটেলাইন মেমব্রেনের চারপাশে কি হবে, আরেকটা লেয়ার থাকবে, তার নাম কি, আচ্ছা তার নাম হলো গিয়ে কি বলবো এটাকে, এটা কোন কালি দিয়ে, এটা দিয়ে করি, তার নাম হলো গিয়ে তার নাম হলো গিয়ে জোনা পেলুসিডা। এই সবুজ কালারটা হচ্ছে জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা। ওকে, জোনা পেলুসিডা এবং ভাইটেলাইন মেমব্রেনের মাঝখানের যে স্পেস সেটাকে আমি বলবো পেরিভাইটেলাইন স্পেস, পেরিভাইটেলাইন স্পেস। ওকে, জোনা পেলুসিডার বাইরে যে কোষের লেয়ারটা থাকবে তাকে আমরা কি বলবো, করোনা রেডিয়েটা। কোষের লেয়ার আছে, এটা একটা সেকেন্ডারি উসাইটের আমি স্ট্রাকচার করছি, প্রচুর পরিমাণে হচ্ছে করোনা রেডিয়েটা থাকে। ওকে, আচ্ছা এইটাকে আমরা কি বলবো, করোনা রেডিয়েটা সেল, করোনা রেডিয়েটা। ওকে, এই হচ্ছে সেকেন্ডারি উসাইটের একটা স্ট্রাকচার। এরপরে কি হবে, তাহলে ফার্স্টে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম যে ক্যাপাসিটেশন প্রসেস কি। এর ক্যাপাসিটেশন প্রসেসের পরে হবে অ্যাক্রোজোম রিয়াকশন, বা অ্যাক্রোজোম প্রসেসটা কি, রিয়াকশনটা কি সেটা আমরা পড়ি। তো কি হলো ক্যাপাসিটেশনে, কি হলো যে স্পার্ম যে আছে তার মাথার যে প্লাজমা মেমব্রেনটা আছে সেটা রিমুভ হয়ে গেল। তাহলে যে তোমার স্পার্ম যে আছে তার কি হচ্ছে, তার চুলটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে মাথাটা আছে, ওকে চুলটাকে আমি সরিয়ে দিলাম, আমাদের মাথার যেরকম চুল আছে চুলকে আমি সরিয়ে দিলাম, তাহলে আমার খালি মাথাটা আছে। সে মাথা নিয়ে কি হলো, যখন ও এর মধ্য দিয়ে যাবে এবং ক্যাপাসিটেশন প্রসেস হবে, এর স্পার্মের যে লেজের যে চলন ক্ষমতা সেটা আরও বেশি স্পিডে বৃদ্ধি পাবে, পুরো এরকম একদম স্পিডে এরকম করে চলতে থাকবে, লাগে সুপার ফাস্ট ট্রেনের মতো, ঠিক আছে, বুলেট ট্রেনের মতো তখনও চলতে থাকে স্পার্মগুলো। তাহলে কি বললাম, কিছু স্পার্ম এইদিকে চলে যাবে, কিছু স্পার্ম এইদিকে আসবে, এখানে যখন আসবে কিছু স্পার্ম, তাহলে এবার আমি স্পার্ম করি, ঠিক আছে, আমি নীলটা দিয়ে স্পার্ম করছি, তার অনেকগুলো স্পার্ম চলে আসছে, ওকে মাথা নিয়ে এরকম চলে আসছে। ওরা কি করবে, করোনা রেডিয়েটার সেলগুলোকে কি হচ্ছে ভেতরে ভেতরে দিয়ে ঢোকার, করোনা রেডিয়েটার সেলগুলোকে ভেঙে ভেঙে ও ভেতরে ঢোকার চেষ্টা করছে। যেই এরকম করতে করতে কিছু তোমার কি হবে, তোমার স্পার্মের মাথাগুলো যেই হচ্ছে কিনা জোনা পেলুসিডা, আমি এই সবুজ কালারটাকে করেছিলাম হচ্ছে জোনাস পেলুসিডা, যেই স্পার্মের মাথাগুলো যে জোনা পেলুসিডার মধ্যে গিয়ে করোনা রেডিয়েটা যেটা আছে বললাম, যখন ও করোনা রেডিয়েটার সেলকেও কী করে রাপচার্ড করবে, যখন হচ্ছে কি এই যে তোমার এখানে আমি যে বললাম অ্যাক্রোজোম যে টুপিটা আছে, বা অ্যাক্রোজোম যে একটা টুপি আমি বলছি তোমাদের বোঝানোর জন্য, মাথার মধ্যে যে অ্যাক্রোজোমের টুপিটা আছে সেখানে কি উৎসেচক থাকে, হায়ালিউরোনিডেজ উৎসেচক থাকে। এই হায়ালিউরোনিডেজ উৎসেচক কী করে, করোনা রেডিয়েটার যে সেলগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ভাঙতে বা রাপচার্ড করতে সাহায্য করে, যার ফলে কি হয়, এই শুক্রাণুগুলো কি স্পর্শ করবে, জোনা পেলুসিডা স্পর্শ করবে। তাহলে হচ্ছে কি বললাম, যে স্পার্মের মাথায় যে অ্যাক্রোজোমাল ক্যাপ আছে সেই অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে হায়ালিউরোনিডেজ উৎসেচক থাকে, যা কিনা করোনা রেডিয়েটার যে সেলগুলো আছে তাকে রাপচার করে এবং জোনা পেলুসিডা স্পর্শ করে। যেই কিনা জোনা পেলুসিডা ও স্পর্শ করবে,
যেই কিনা জোনা পেলুসিডা ও স্পর্শ করবে, এই যে তোমার হচ্ছে এটাকে অ্যাক্রোজোম রিয়াকশন বলবো, কিন্তু অ্যাক্রোজোম রিয়াকশনের মধ্যে কি হচ্ছে সেটা হচ্ছে তুমি দেখো যে অ্যাক্রোজোম যে রিয়াকশনটা হচ্ছে সেখানে কি হচ্ছে, স্পার্মের মাথার অ্যাক্রোজোম টুপি থেকে হায়ালিউরিনিডে উৎসেচক করিতে হচ্ছে, যার ফলে করোনা রেডিয়েটার সেলগুলো কিছুটা রাপচার্ড হয়, যার মধ্য দিয়ে শুক্রাণু কী করবে, জোনা পেলুসিডাকে স্পর্শ করবে। এটা হচ্ছে অ্যাক্রোজোম রিয়াকশন। যেই এরপরের স্টেপটা বলছি, যেই কিনা শুক্রাণু জোনা পেলুসিডাকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে কি হয়, জোনা পেলুসিডার মধ্যে কিছু রিসেপ্টার আছে, জোনা পেলুসিডার মধ্যে কিছু রিসেপ্টার আছে যার নাম হচ্ছে ZP3। ZP3 এই রিসেপ্টারগুলো যে আছে সেই রিসেপ্টারগুলো কি হয়, সক্রিয় হয়ে যায়। তো ZP3 এই জোনা পেলুসিডার মধ্যে যে ZP3 রিসেপ্টার আছে সেই রিসেপ্টারের কাজ কি, সেই রিসেপ্টারের কাজ হচ্ছে হিউম্যান স্পার্মকেই শুধু রিকগনাইজ করতে পারে। এই ZP3 যে রিসেপ্টার আছে তার মেইন কাজ হচ্ছে সে শুধু হিউম্যান স্পার্মকেই ও কি করবে, ও হচ্ছে শুধু চিহ্নিত করতে পারবে, ও অন্য কোনো স্পার্ম, এবারে আমি যদি ল্যাবের মধ্যে কি করব, আমি ধরো টেস্ট টিউব বেবি বানাচ্ছি, আমি ল্যাবের মধ্যে হিউম্যানের মেয়েদের হচ্ছে সেকেন্ডারি উসাইট নিচ্ছি, এইদিকে কোনো পশু লাইক গরু, কুকুর বা অন্য কোনো এরকম কোনো পশুর বা ঘোড়ার এরকম স্পার্ম নিয়ে এসে বা মাঙ্কির এরকম স্পার্ম নিয়ে এসে আমি ওই সেকেন্ডারি উসাইটের মধ্যে ফার্টিলাইজেশন করার চেষ্টা করছি। কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, কারণ জোনা পেলুসিডার যে ZP3 রিসেপ্টার আছে এরা কেবলমাত্র হিউম্যান স্পার্মকেই হচ্ছে রিকগনাইজ করে, ঠিক আছে, এটা মনে রাখবে। এই ZP3 যে রিসেপ্টার আছে তারা কেবলমাত্র কি করে, হিউম্যান স্পার্মকেই হচ্ছে রিকগনাইজ করে, যার ফলে হচ্ছে কি, যখনই ও হচ্ছে এই জোনা পেলুসিডার মধ্যে হচ্ছে তোমার হচ্ছে মাথাটাকে প্রবেশ করাবে, সঙ্গে এই যে প্রবেশ করলো এই জায়গাটাকে, এই পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রোজোম রিয়াকশন। মানে অ্যাক্রোজোমের থেকে ফার্স্টে হায়ালিউরোনিডেজ উৎসেচক করিত হয়, তারপরে হচ্ছে স্পার্ম লাইসিন বলে, যেটা হচ্ছে কি, যেই ওর মাথাটা জোনা পেলুসিডার মধ্যে হচ্ছে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে এই অ্যাক্রোজোম টুপির থেকে আরেকটা হচ্ছে উৎসেচক খরিত হবে যার নাম হচ্ছে স্পার্ম লাইসিন। সেই স্পার্ম লাইসিন যে খলিত হবে তখন জোনা পেলুসিডা হচ্ছে কি হবে, তোমার হচ্ছে শুক্রাণুকে হচ্ছে স্পেস দিবে যে ঠিক আছে এবার তুমি আরও ভেতরে প্রবেশ করো, ভেতরের যে লাইনটা মানে ভাইটেলাইন পর্দাকে হচ্ছে তুমি স্পর্শ করো, তখন কি হবে, এই শুক্রাণু কি হবে, ভাইটেলাইন পর্দা অবধি আসবে। তাহলে অ্যাক্রোজোম রিয়াকশনের মধ্যে মনে রাখতে হবে হায়ালিউরোনিডেজ উৎসেচকের কথা, স্পার্ম লাইসিনের কথা। প্রথমে করোনা রেডিয়েটার রাপচার্ড হবে, তারপরে হচ্ছে জোনা পেলুসিডা হচ্ছে রাপচার হবে। জোনা পেলুসিডা রাপচার হওয়ার আগে কি হবে, ZP3 যে রিসেপ্টার আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট হবে। তাহলে এতটুকু ক্লিয়ার। এই জায়গাটা হয়ে গেল হচ্ছে অ্যাক্রোজোম রিয়াকশন। এই অ্যাক্রোজোম রিয়াকশনের পরে আমরা পড়ব হচ্ছে ব্লক হচ্ছে পলিস্পার্মি, ব্লকস পলিস্পার্মি। এর পরের প্রসেসটা হচ্ছে টু ব্লক পলিস্পার্মি, টু ব্লক পলিস্পার্মি। এর পরের প্রসেসটা যেটা আছে সেটা হচ্ছে টু ব্লক পলিস্পার্মি, টু ব্লক পলিস্পার্মি। এই প্রসেসটা আমরা পড়ব। তাহলে ফার্স্টে আমরা কি পড়েছিলাম, ফার্স্টে আমরা পড়েছিলাম ক্যাপাসিটেশন, ক্যাপাসিটেশনের পরে আমরা পড়লাম হচ্ছে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমের পরে পড়ব হচ্ছে পলিস্পার্মি প্রতিরোধ। তো পলিস্পার্মি প্রতিরোধ মানেটা কি, দেখো এটা একটা খুব সুন্দর জিনিস। কি বললাম, 200 মিলিয়ন সেখানে প্রবেশ করেছিল ভ্যাজাইনার মধ্যে, তার মধ্যে কি হবে তোমার হচ্ছে মিনিমাম 200 স্পার্ম যেটা আছে, 200 স্পার্ম হচ্ছে নিয়ার অ্যাবাউট এখানে থাকতে হবে, 200 স্পার্ম, 200 স্পার্ম এখানে আসবে। এই যে 200 স্পার্ম এই জায়গার মধ্যে বিক্রিয়া করছে, ঠিক আছে। এই 200 স্পার্মের মধ্যে কেবলমাত্র একটা স্পার্ম যে লাকি ওয়ান, যে কিং, সে কি করবে, আমাদের কুইনের কাছে আসবে, ঠিক আছে। এত যুদ্ধ করার পরে একজন কিং কুইনের কাছে আসবে, এটা মনে রাখবে। একজন রাজাই হচ্ছে রানীকে জয় করতে পারে, সেই রানীর কাছে আসবে একজন রাজা। তো সেই রাজা কি হবে, যেটা বললাম যে ফার্স্টে হচ্ছে করোনা রেডিয়েটার রাপচার্স করবে, তারপরে করোনা রেডিয়েটার রাপচার্স করার পর কিছু সেল হচ্ছে জোনা পেলুসিডাকে অতিক্রম করে যে সেলটা ফার্স্ট
ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করবে, যে শুক্রাণু সবার ফার্স্ট ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে পলিস্পার্মি হয়ে যাবে, পলিস্পার্মি হবে। সঙ্গে সঙ্গে কি হবে, যে আমাদের যে ভাইটেলাইন পর্দা আছে, আমাদের যে আমাদের যে ভাইটেলাইন পর্দা আছে সেটা ডিপোলারাইজড হয়ে যাবে, ডিপোলারাইজড, ঠিক আছে, ডিপোলারাইজড হয়ে যাবে। আচ্ছা, মানেটা কি, আবার আসছি, দেখো 200 স্পার্ম সেকেন্ডারি উসাইটের কাছে আসলো, 200 স্পার্মের মধ্যে কিছু স্পার্ম করোনা রেডিয়েটাকে র্যাপচার্ড করে তারা কি করবে, জোনা পেলুসিডা স্পর্শ করলো। জোনাস পেলুসিডাকেও আবার অতিক্রম করে যে স্পার্মটা সবার ফার্স্ট ভাইটেলাইন পর্দাকে হিট করবে, যে একটা স্পার্ম সবার ফার্স্ট ভাইটেলাইন পর্দাকে হিট করবে, সঙ্গে সঙ্গে ভাইটেলাইন পর্দা কি হবে, ডিপোলারাইজড হয়ে যাবে। এই ডিপোলারাইজেশন হয়ে যাওয়াকে বলা হয় হচ্ছে পলিস্পার্মি প্রতিরোধ। তো পলিস্পার্মি কথাটার মানে কি, আগে এটা বলে নিই। পলিস্পার্মি কথাটার মানে হচ্ছে যখন কেবলমাত্র একটি মাত্র শুক্রাণু একটি মাত্র ডিম্বাণুকে হচ্ছে নিষিক্ত করবে, তখন সেই প্রসেসকে আমরা বলবো মনোস্পার্মি, যেটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে, যেটা হচ্ছে মানুষের যে জনন সেটা হচ্ছে মনোস্পার্মি। তার মানে কি একজন রাজাই একজন রানীকে উদ্ধার করতে পারবে, ঠিক আছে। তাহলে কি আমাদের রানী তো ভেতরে বসে আছে, তাহলে রানীর জন্য যে ফার্স্ট রাজা যখন ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে ভাইটেলাইন পর্দা ডিপোলারাইজড হয়ে যাবে। ডিপোলারাইজেশন হয়ে যাওয়ার ফলে কি হবে, এই যে চারপাশে যত স্পার্ম আছে সঙ্গে সঙ্গে কারেন্টের ঝটকা খাবে এবং হচ্ছে ওরা মরে যাবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কারেন্টের ঝটকা খাবে এবং হচ্ছে ওরা মরে যাবে। কারণ কি, আমরা মনে রাখতে হবে হিউম্যান যে ফার্টিলাইজেশন আছে সেটা হলো গিয়ে মনোস্পার্মি। তার মানে কি একটাই শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, ওকে। আচ্ছা, তাহলে পরের প্রসেসটা কি, পরের প্রসেসটা যেটা এটাকে আমরা বলবো হচ্ছে এই ভাইটেলাইন পর্দা ডিপোলারাইজেশনকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট ব্লক পলিস্পার্মি, ঠিক আছে। ফার্স্ট ব্লক হচ্ছে ফার্স্ট ব্লক মানে হচ্ছে তাড়াতাড়ি হবে, এটা ফার্স্ট ব্লক। এরপরে আমরা পড়বো হচ্ছে স্লো ব্লক। তাহলে কি বলছি এখানে দেখ, আরেকবার একটু বলে দেই যে ফার্স্ট ব্লক যে হলো এখানটায় পলিস্পার্মি কথাটার মানে হচ্ছে যে যখন অনেকগুলো শুক্রাণু একটা হচ্ছে ডিম্বাণুকে নিষিক্ত করে তখন সেটাকে আমরা বলবো পলিস্পার্মি। মনোস্পার্মি কি, যখন একটাই ডিম্বাণুকে একটাই শুক্রাণু হচ্ছে নিষিক্ত করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মনোস্পার্মি। হিউম্যান রিপ্রোডাকশন, হিউম্যান যে ফার্টিলাইজেশন সেটা মনোস্পার্মি। তাহলে বুঝলি এই জায়গাটায় যে ভাইটেলাইন মেমব্রেন হচ্ছে কি হবে, ডিপোলারাইজড হয়ে যাবে এবং এই প্রসেসটাকে আমরা বলবো ফার্স্ট ব্লক, ঠিক আছে। এইবার আমরা পড়বো হচ্ছে স্লো ব্লক। তাহলে হচ্ছে স্লো ডিপোলারাইজেশন হয়ে গেলে কি হবে, কারেন্ট মারবে এবং অনেক শুক্রাণু হচ্ছে মরে যাবে। এর পরের যে পোর্শনটা আছে সেটাকে আমরা কি বলবো, স্লো ব্লক। আচ্ছা, স্লো ব্লক কি, এটা হচ্ছে ফার্স্ট ব্লক। স্লো ব্লকটা কি, স্লো ব্লকটা হচ্ছে যে তোমার কি বলবো, এই যে স্পার্মটা আছে যেটা ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করলো, সে কি করলো, তার কিন্তু শুধু মাথাটা এরকম স্পর্শ করবে, হ্যাঁ, যেই মাথা ও স্পর্শ করবে, যেই ওর মাথাটা স্পর্শ করলো, অ্যাক্রোজোম টুপিটা তো দেখ আগেই হচ্ছে ডিজেনারেট বলবো, টুপিটা ব্রাস্ট করে গেছে, ওখান থেকে হচ্ছে উৎসেচক বেরিয়ে গেছে, তাহলে হচ্ছে কি হলো, তোমার অ্যাক্রোজোম যেটা বললাম অ্যাক্রোজোম থেকে, তো এই অ্যাক্রোজোমটা হচ্ছে আগেই হচ্ছে কি হলো, রাপচার্ড হয়ে গেছে। রাপচার্ড হয়ে যাওয়ার ফলে কি হলো, এই যে রাপচার্ড হয়ে যাওয়ার ফলে কি হলো, তোমার এখানে দেখো শুধু নিউক্লিয়াসটা আছে। তাহলে হচ্ছে কি হচ্ছে, যে আমি যেটা বললাম যে অ্যাক্রোজোমটা কি হচ্ছে, অ্যাক্রোজোম যখন রিয়াকশন হচ্ছে তখন অ্যাক্রোজোম বাস্ট আউট হয়ে গেল, চলে গেল। তাহলে হচ্ছে কি এই শুক্রাণুটা এরকম অবস্থায় যখন ও ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করে, এই যে স্পর্শ করলো ভাইটেলাইন পর্দাকেও স্পর্শ করলো, এখানে শুক্রাণুর যে মাথাটা হচ্ছে ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করলো, শুক্রাণুর যে হচ্ছে নিউক্লিয়াসটা আছে সেটা কি করবে, আমি ধরলাম এখানে শুক্রাণুর নিউক্লিয়াস আছে, সেই শুক্রাণুর নিউক্লিয়াসটা হচ্ছে এই
ভাইটেলেন পর্দার ভেতরে হচ্ছে প্রবেশ করলো। যেই এই যে শুক্রাণুর নিউক্লিয়াসটা ভাইটেলেন পর্দার ভেতরে প্রবেশ করলো, কি হলো এইটা, তখন আমরা একে কি বলবো, আমরা বলবো মেল প্রো নিউক্লিয়াস, মেল প্রো নিউক্লিয়াস। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে, যখন এই শুক্রাণুর যে নিউক্লিয়াসটা আছে ভাইটেলাইন পর্দার ভেতরে প্রবেশ করলো, তখন আমরা তাকে বলবো মেল প্রো নিউক্লিয়াস, যেটা কি না বেসিক্যালি এন অর্থাৎ 23, তাই তো 23, ঠিক আছে। আচ্ছা, এবার কি বললাম, যেই ও প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হলো, ফার্স্ট ব্লক হয়ে গেল। ফার্স্ট ব্লক হয়ে যাওয়ার ফলে কি হলো, এই যে আমাদের ভাইটেলাইন যে পর্দা আছে সেটা ডিপোলারাইজড হয়ে গেল, যার ফলে এই পেরি ভাইটেলাইন স্পেসের মধ্যে যত হচ্ছে শুক্রাণু আছে সব কি হবে, কারেন্টের শর্ট খেয়ে মরে যাবে, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরের যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, সেটাকে আমি বলবো হচ্ছে স্লো ব্লক। যেই কিনা মেল প্রো নিউক্লিয়াস এই ভাইটেলাইন পর্দার ভেতরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে কি হবে, যে আমাদের যে ওভাম আছে সে কি করবে, কিছু কেমিক্যাল হচ্ছে রিলিজ করবে। এখানে হচ্ছে কিছু কেমিক্যাল রিলিজ করবে, এই জায়গাটার মধ্যে হচ্ছে কিছু কেমিক্যাল রিলিজ করবে, ঠিক আছে। কি করবে, যেই কিনা মেল প্রো নিউক্লিয়াস ভেতরে প্রবেশ করবে ভাইটেলাইন পর্দার ভেতরে, ওভাম নিজের থেকে কিছু কেমিক্যাল হচ্ছে রিলিজ করবে। এই কেমিক্যালগুলো কি করে, এই কেমিক্যালগুলো হচ্ছে যে আমাদের যে জোনা পেলুসিডার মধ্যে যে ZP3 রিসেপ্টার আছে তাদেরকে কি করে, তাদেরকে হচ্ছে ডিজেনারেট করে দেয়, অর্থাৎ নষ্ট করে দেয়। জোনা পেলুসিডার মধ্যে এই কেমিক্যালগুলো কি করে, এই কেমিক্যালগুলো হচ্ছে ZP3 যে রিসেপ্টার আছে তাদেরকে নষ্ট করে দেয়। এবার দেখ ZP3 রিসেপ্টারের কাজ কি ছিল, ZP3 রিসেপ্টারের কাজ ছিল কিন্তু তোমার হচ্ছে শুধু হিউম্যান যে স্পার্ম আছে তাকেই কিন্তু ও শুধু রিকগনাইজ করতে পারে। এবার ZP3 রিসেপ্টারকে যদি আমি নষ্ট করে দিই তাহলে কি হবে, এই মানে যে ওর যে স্পার্মকে রিকগনাইজ করার ক্ষমতা আছে সেটা হারিয়ে যাবে, যার ফলে আর যদি কোনো স্পার্মও এর ভেতরে প্রবেশ করার চেষ্টা করে জোনা পেলুসিডা আর করতে দেবে না, কারণ ZP3 রিসেপ্টার নষ্ট হয়ে গেছে, ও করতেই দিবে না, ও একদম বলবে স্টপ, আর কেউ আসবে না এখানটায়। তাহলে এই মেথডটাকে আমরা বলবো হচ্ছে স্লো ব্লক। ফাস্ট ব্লক কাকে বলবো, ভাইটেলাইনের ডিপোলারাইজেশনকে আমরা ফাস্ট ব্লক বলবো। আর স্লো ব্লক প্রসিডিওর কাকে বলবো, স্লো ব্লক প্রসিডিওর বলবো যে যখন ওভামের ভেতরে মেল প্রো নিউক্লিয়াসটা প্রবেশ করে, যখন ভাইটেলাইন পর্দার ভেতরে, ওভামও বলতে পারি বা সেকেন্ডারি উসাইডের ভেতরে, ভাইটেলাইন পর্দার ভেতরে যখন মেল প্রো নিউক্লিয়াসটা প্রবেশ করে তখন কি হয়, ওভাম হচ্ছে কিছু কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যালগুলো কি করে, জোনা পেলুসিডার যে ZP3 রিসেপ্টার আছে তাকে হচ্ছে নষ্ট করে দেয়, যার ফলে কি হয়, ZP3 রিসেপ্টার যদি নষ্ট হয়ে যায় ও কি করবে, আর কোনো শুক্রাণুকে ও রিকগনাইজই করতে পারবে না, যার ফলে কি হবে, আর বাইরে যা শুক্রাণু আছে কাউকে রিসেপ্টার মানে চিনতে পারবে না। ও কি করবে, জোনা পেলুসিডা হচ্ছে একদম পুরো বেরিয়ার তৈরি করে দেবে যে আর কোনো শুক্রাণু আমার ভেতরে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে মনে রাখবা। এটা এতটুকু হয়ে গেল, এরপরে জাস্ট আর কিছুই না। এরপরে দেখ যে জিনিসটা হচ্ছে এবার ফার্টিলাইজেশন হবে। তাহলে কি দেখ, উজেনেসিস প্রসেসে আমরা যখন পড়েছিলাম, উজেনেসিস প্রসেসে আমরা কি পড়েছিলাম, যে যখন কিনা শুক্রাণু মানে প্রবেশ ঘটবে, তাহলে কিভাবে প্রবেশ ঘটলো আমি তো তোদেরকে বলেই দিলাম, যেই না মেল প্রো নিউক্লিয়াস এই ভাইটেলাইন পর্দার ভেতরে প্রবেশ করে গেল, অর্থাৎ ওভামের মানে ভেতরে এই প্লাজমে প্রবেশ করে গেল, সঙ্গে সঙ্গে যে সেকেন্ডারি উসাইট ছিল, এটা তো সেকেন্ডারি উসাইট, ওকে, এটা তো সেকেন্ডারি উসাইট ছিল, ওকে। এই সেকেন্ডারি উসাইটটা কি হবে, সেকেন্ড মিওটিক যে ডিভিশন, যেটা আমরা পড়েছিলাম যে বন্ধ হয়ে যায়, তো যখন হচ্ছে বন্ধ হয়ে থাকে সেকেন্ড মিওটিক ডিভিশনও কমপ্লিট করে না, কিন্তু যদি শুক্রাণুর প্রবেশ ঘটে তাহলে ওর সেকেন্ড মিওটিক ডিভিশন হবে। তাহলে সেকেন্ড মিওটিক ডিভিশন হবে, তাহলে হচ্ছে কি বললাম, যে এই যে সেকেন্ডারি উসাইট হবে, এর কি হবে, এর হচ্ছে
সেকেন্ডারি উসাইটের কি হবে, সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হবে। তাহলে সেকেন্ড মিওটিক ডিভিশন যদি কমপ্লিট হয় তাহলে কি হবে, দুটো সেল তৈরি হয়। আমি বলেছিলাম না যে ফার্স্টে কি হচ্ছে, উগোনিয়াম তৈরি হয়েছিল, উগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট থেকে ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হলো, তাহলে সেকেন্ডারি উসাইট এবং ফার্স্ট পোলার বডি ডিজেনারেট হয়ে যায়, সেকেন্ডারি উসাইট থাকে। এবার সেকেন্ডারি উসাইট যদি হচ্ছে তোমার কি বলে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয়, তাহলে সেকেন্ডারি উসাইট থেকে কি হবে, আবার দুটো সেল তৈরি হবে। তাহলে যে দুটো সেল হবে, একটা হচ্ছে ছোট সেল তৈরি হবে, আর একটা হচ্ছে বড় সেল তৈরি হবে, তাই না? আচ্ছা, এই যে সেকেন্ডারি উসাইট ডিভিশন হলো, ডিভিশন হয়ে স্পিন্ডেল ফাইবার এরকম করে তৈরি হয়ে গেল, স্পিন্ডেল ফাইবার তৈরি হয়ে গিয়ে কী করলো, এই যে কি তৈরি হলো, আমাদের ওভাম, যেটা হচ্ছে ফিমেল প্রোনিউক্লিয়াস। এখন আমি এটাকে বলবো ফিমেল প্রোনিউক্লিয়াস। আচ্ছা, আমি এই জায়গাটা মুছে দেই, দিয়ে এখানে আমি লিখি যে সেকেন্ডারি উসাইটের মধ্যে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হলো, ফলে সেকেন্ডারি উসাইট কি হলো, ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি করলো। আর এটা কি, এটা হচ্ছে সেকেন্ড পোলার বডি, মনে আছে না, সেকেন্ড পোলার বডি। এই সেকেন্ড পোলার বডিটা কি হবে, আস্তে আস্তে কি হবে, ডিজেনারেট হয়ে যাবে। এই সেকেন্ড পোলার বডিটা হচ্ছে আস্তে আস্তে কি হবে, ডিজেনারেট হয়ে যাবে। কি করে ডিজেনারেট হবে, এটাকে আমি এইভাবে করে দিই, সাইটোকাইনেসিস হয়ে গেল, ডিজেনারেট হয়ে যাবে। সেকেন্ড পোলার বডি এরকম থাকলো, ঠিক আছে, সেকেন্ড পোলার বডি। এবার ফিমেল যে প্রোনিউক্লিয়াস আছে সেটা কি হলো, সেটাও হচ্ছে N এবং 23, এবং মেল প্রোনিউক্লিয়াস হচ্ছে N এবং 23, এবং এই দুটো হচ্ছে ফিউজড হয়ে যাবে, এবং একটা N23 আরেকটা N23 যদি ফিউজড হয়ে যায় তাহলে কি তৈরি হবে, 2N জাইগোট তৈরি হবে। এটাই হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস, ঠিক আছে? তাহলে কি বললাম, আরেকবার জাস্ট একটু শর্টকাটে একটু রিভিশন দিয়ে নিচ্ছি যে ওভিউলেশন হলো 14 থেকে 18 দিনে, কি হলো, সেকেন্ডারি উসাইট অ্যাম্পুলার রিজিয়নে আসলো, সেক্সুয়াল ইন্টারকোর্স হলো, 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম মেয়েদের বডিতে যখন প্রবেশ করবে, ভ্যাজাইনাল পিএইচ এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতির জন্য অনেক স্পার্ম মারা যাবে। যখন স্পার্ম ভ্যাজাইনা থেকে ইউটেরাসের ওপরের দিকে উঠবে তখন কি হবে, তখন ক্যাপাসিটেশন বিক্রিয়া হবে। ক্যাপাসিটেশন বিক্রিয়ার ফলে কি হবে, শুক্রাণুর যে লেজের যে চলন ক্ষমতা সেটা আরও বেড়ে যাবে, ও পুরো একদম স্পিডে ও লেজটাকে ঘোরাতে থাকবে, যার ফলে কি হবে, ও স্পিডে ওপরের দিকে উঠতে থাকবে। ওপরে যাওয়ার ফলে কিছু স্পার্ম এদিকে চলে যাবে, কিছু স্পার্ম এদিকে আসবে। এখানে মোটামুটি কতটা স্পার্ম লাগবে, মিনিমাম 200 স্পার্ম লাগবে সেকেন্ডারি উসাইটকে নিষিক্ত করার জন্য। সেকেন্ডারি উসাইটের সামনে যখন স্পার্ম আসবে, সেকেন্ডারি উসাইটের কিছু লেয়ার আছে, সব থেকে বাইরের যে কোষের লেয়ারটা তাকে আমরা বলবো করোনা রেডিয়েটা। তারপরে যে আমি সবুজ কালারের করেছি সেটা হলো জোনা পেলুসিডার পরে একদম ওভামকে ঘিরে যে থাকবে পর্দা, সাইটোপ্লাজমের পর্দা, তাকে বলবো ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন এবং জোনা পেলুসিডার মাঝখানের যে স্পেস তাকে বলবো পেরিভাইটেলাইন স্পেস। এবার কি হবে, যখন হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, যখন হচ্ছে শুক্রাণু হচ্ছে ক্যাপাসিটেশন যখন হলো, তো ক্যাপাসিটেশনে কি হলো, যে শুক্রাণুর যে প্লাজমা মেমব্রেন হচ্ছে সেটা রিমুভ হয়ে যায়, যার ফলে কি হয়, অর্থাৎ আমার যে মাথার থেকে যদি আমি চুলটাকে সরিয়ে দিই তাহলে আমার প্লাজমা মেমব্রেন রিমুভ হয়ে গেল। আমার খালি মাথায় আছে, খালি মাথার মধ্যে কি হবে, খালি মাথার মধ্যে সবার ফার্স্টে যেটা থাকবে সেটা অ্যাক্রোজোম থেকে কি হবে, হায়ালিউরোনিডেজ উৎসেচক খরিতে হবে। হায়ালিউরোনিডেজ
কোলিনার্জিক উৎসেচক কী হবে, এই করোনা রেডিয়েটার কিছু সেলকে ডিজেনারেট করবে, যার ফলে কি হবে শুক্রাণু গিয়ে জোনা পেলুসিডাকে টাচ করবে। যেই জোনা পেলুসিডার মধ্যে শুক্রাণু টাচ হবে সঙ্গে সঙ্গে জোনা পেলুসিডার মধ্যে ZP3 রিসেপ্টার কাজ করবে। ZP3 রিসেপ্টারের কাজ হচ্ছে শুধুমাত্র হিউম্যান শুক্রাণুকে ও শনাক্ত করতে পারে। সঙ্গে সঙ্গে ও বলবে ঠিক আছে তোমার জন্য দরজা খোলা। এবার দরজা কিভাবে খুলবে, স্পার্ম লাইসিং উৎসেচক দিয়ে জোনা পেলুসিডের লেয়ারটাকে হচ্ছে ছিদ্র করবে এবং তার মধ্য দিয়ে স্পার্ম হচ্ছে প্রবেশ করবে। ফার্স্ট যে স্পার্মটা হচ্ছে ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে কি হবে ভাইটেলাইন পর্দা ডিপোলারাইজড হয়ে যাবে এবং কি করবে পলিস্পার্মিকে প্রতিরোধ করবে, অর্থাৎ আর কোনো শুক্রাণু যেন এর ভেতরে প্রবেশ করতে না পারে তার জন্য ও কী করবে একটা মেকানিজম করবে, সেটাকে বলবো হচ্ছে টু ব্লক পলিস্পার্মি। তাহলে একটা হলো ডিপোলারাইজেশন। আর স্লো ব্লক মেথড কি, যেই না হচ্ছে মেল প্রো নিউক্লিয়াস এই ভাইটেলাইন পর্দার ভেতরে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে কি হবে ওভাম কিছু হচ্ছে কেমিক্যাল ক্ষরণ করবে, যেই কেমিক্যালগুলো কি হবে জোনা পেলুসিডার ZP3 রিসেপ্টারকে নষ্ট করে দিবে। ZP3 রিসেপ্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে ও আর শুক্রাণুকে হচ্ছে কি চিনতে পারবে না, যার ফলে বাইরের দিকে আর যে শুক্রাণু আছে তাকে আর ভেতরে প্রবেশ করতে দেবে না। হয়ে গেল যেই কিনা শুক্রাণু মেল প্রো নিউক্লিয়াস ভেতরে প্রবেশ করলেও সঙ্গে সঙ্গে কি হবে সেকেন্ডারি যে উসাইট আছে তার হচ্ছে সেকেন্ড মিওটিক যে ডিভিশন আছে কমপ্লিট হবে। এই সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হওয়ার ফলে দুটো সেল তৈরি হয়, একটা হচ্ছে ফিমেল প্রো নিউক্লিয়াস বা উটির, আরেকটা হচ্ছে কি সেকেন্ড প্লোরাল বডি। সেকেন্ড প্লোরাল বডিটা ধীরে ধীরে ডিজেনারেট হয়ে যাবে এবং ফিমেল যে প্রো নিউক্লিয়াস আছে যেটা N এবং মেল প্রো নিউক্লিয়াস যে N তারা হচ্ছে দুজন মিলে যাবে এবং কি হবে তোমার হচ্ছে জাইগোট বা ভ্রূণ তৈরি হবে। ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস। পরপর শুধু ধাপগুলো মনে রাখলেই চলবে, খুব একটা কঠিন না, শুধু কয়েকটা টার্মস মনে রাখতে হবে, কোথায় কোনটা ঘটছে সেটা মনে রাখতে হবে, তাহলেই হবে। আর আজকের এটাই হলো, আজকে আর ইমপ্লান্টেশন আমি করাচ্ছি না, পরের দিনের যে চ্যাপ্টার আছে তখন আমি তোমাদেরকে ইমপ্লান্টেশন করাবো, ইমপ্লান্টেশন সম্পর্কে বলবো। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটু লাইক বাটনে ক্লিক করো।